সেই ছোট্টবেলা থেকেই সে এক নীরব কন্যা, নিশ্চুপ চাপা স্বভাবের অধিকারিণী। মূলত বাবার প্রতি ভীতিটাই ওকে এমন করে তুলছে। বিশেষ করে শৈশবকালে যখন খেলার সঙ্গীদের কাছ থেকে অবহেলিত হয়ে ফিরে আসতো, ওর ভিতরটা ঠান্ডা শীতল হয়ে যেত। সেটা প্রস্ফুটিত হতো বাহ্যিক অংশ। বাবার গর্জন শুনলেও মাঝে মাঝে মায়ের পেটে মুখ শুধু ভিজিয়ে দিত মায়ের আটপোড়ে সুতি কাপড়টা। বিষাদের অবহেলা, হারানোর বেদনা, তিক্ততা মুহূর্ত স্মৃতিতে ওর মন ধীরে ধীরে আরো ঠান্ডা হয়ে যায়। কখনো মায়ের মৃত্যুর পর আপনজনের ছোঁয়া পায়নি সে। খোলামেলা প্রাণবন্ত হয়ে মেশা হয়নি কারো সঙ্গে। মা ব্যতীত অন্য কারো আপন মানুষের স্পর্শ কেমন হয় সেটা আগে জানতো না শ্রেয়া। কপালগুনি রক্তে না হলেও আপন হতে পেরেছে পিউ। তবুও জড়তা রেশ রয়ে যায় অল্প স্বল্প। এখন অনেক আপনজন ওর। বাবা, আম্মা, দেবর, বেস্ট ফ্রেন্ড, ননদ, দাদি, রহিমা খালা সবাই আছেন। প্রাণের চেয়েও প্রিয় হয়ে উঠেছেন একটা মানুষ, যে সম্পর্কে ওর স্বামী। এত এত আপনজনের ভিড়ে ও নিজেকে আর অসহায় এটি মনে হয় না। যারা যারা ওকে অপছন্দ করে, একদিন ওদের মনে ওর জন্য একটা সুন্দর জায়গা তৈরি হবে, এটা ওর দূর বিশ্বাস। আমার বউ আমার সাথে এত মিষ্টি করে কথা বলে না কেন? মাঝে মাঝে বলতেই পারে, আপনি আমার স্বামী, দূরে দূরে কেন থাকেন, আদর করতে পারেন না? পিছন থেকে ফিচেল রসাত্মক কণ্ঠস্বর তীক্ষ্ণভাবে বিদেশে আর শ্রবণনালীতে। হাতে মোবাইলটা রেখে তড়িঘড়ি করে বেদিব্যস্ত হয়ে ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ চক্ষু ক্যানভাসে আঁকে নতুন একটা দৃশ্য। তুর্যর হাতে বকুল ফুলের মালা। এটা কই থেকে আসলো? কি মন মাতানো সুঘ্রাণ! বড্ড মাতোয়ারা হয়ে উঠেছে নিস্তব্ধ কক্ষটা। এই ঘ্রাণটার সঙ্গে আধ ঘন্টা পূর্বে তোর আর পিউ সাক্ষাৎ হয়েছিল। ওরা যেই জায়গায় দাঁড়িয়ে গ্রুগ্রাসে ভর্তা খেয়ে যাচ্ছিল, সেখানেই অবস্থান বকুল ফুলের গাছটার। কত অবনীলায় মধুর সৌরভ বিলিয়ে দিচ্ছে সবাইকে। ও ভেবেই নিয়েছে চাচার ভর্তা বেশি বিক্রি হয় এই গাছের কারণেই। সুবাস লুবে নিতে হয়তো মানুষ ভর্তার অজুহাতে মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে। কিন্তু তুর্যর হাতে বকুল ফুলের মালা এলো কোত্থেকে? লজ্জা প্রশ্ন করতে পারছে না সে। কী সব বলো, সামনে দাঁড়ানো ব্যক্তি। ওর কিছু বলার অপেক্ষা করল না তুর্য। কোমল হাতটা টেনে নিজের কাছে নিল। বকুল ফুলের মালাটা কবজিতে জড়িয়ে দিতে মগ্ন হয়ে পড়ল। খুব যত্নের সাথে পরিয়ে দিচ্ছে। শ্রেয়া ফ্যাল ফ্যাল নয়নে চেয়ে রইল। ছোট্ট করে প্রশ্ন করে ব্যাঘাত ঘাটালো তুর্যর কাজে। এটা এখন আনলেন? তুর্য বেজায় বিরক্ত হলো। গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা পরে করা যেত না? শ্রেয়া ভাবভঙ্গি আজ করে ধীম স্বরে প্রত্যুত্তর করল, এখনই জানতে ইচ্ছে করলো তাই। আপনি কি বিরক্ত হয়েছেন? খুব। তোমাকে মারতে মনে চাইছে। আমার রোমাঞ্চের শত্রু তুমি। কত যত্ন করে পড়াচ্ছিলাম, এখন বিঘ্ন ঘটিয়ে যত্নের ত্রুটি রেখে দিলে। অদরে হাসি ফুটে উঠল শ্রেয়ার। ছোট ছোট বিষয় কত যত্ন মানুষটার। ভিতরে প্রচণ্ড ভালো লাগা পবন বইছে। একটা সময় ছিল চাইলেও কিছু পেত না, আর এখন না চাইতো কত কিছু, কত সুখ পেয়ে যাচ্ছে। তুর্য মালাটা পরিয়ে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো, যেন অসাধ্য কাজ সাধন করেছে সে। ঠোঁটে প্রফুল্লর হাসি, নিঃশব্দ তার। হাতটা এখনও ধরে রেখেছে। বলল, এটা আসার সময় এনেছি। ছেয়া থ হয়ে গেল। অতিবিলম্বে জিজ্ঞেস করল, কই, আমি দেখিনি যে। তোমার সব কেন দেখতে হবে? আমাকে দেখো কাজল চোখে, আমাকে দেখে চোখ দুটোকে ধন্য করো। দেখি তো আপনাকে, লুকিয়ে অনেক দেখি। আমার দেখার সুদর্শন পুরুষ আপনি। কথাগুলো কণ্ঠলানির মাধ্যমে বাহিরে এলো না, মনের পিঞ্জিরাবদ্ধ হয়ে থেকে গেল। তুচ হাতটা ছেড়ে দিতে নিয়ে আবারও আঁকড়ে ধরল। দুই উষ্ঠ সন্নিকটে নিয়ে আসে বকুলের সজ্জিত হাতখানা। শ্রেয়ার অন্তঃস্থল থেকে থেকে তিতির করে কাঁপছে। তুর্য নরম ত্বকে ঠোঁট ঢুকিয়ে দিল। চোখের পলকে শিরশির করে
উঠল ছেঁড়ার সমস্ত অঙ্গ, সর্বাঙ্গে নিদারুণ কম্পন, আন্দোলন, দেহের তাপমাত্রা উষ্ণ। তুর্যর বকুল ফুলের ঘ্রাণ নাসারন্ধে টেনে নিয়ে ভুরু উঁচিয়ে বলে উঠল, জ্বর আসছে নাকি? দেহ তাপ বেড়ে গেছে হঠাৎ? শ্রেয়ার সমস্ত বদন রক্তাভ, লালের বোলা পড়েছে। মিহি কণ্ঠে যে উচ্চারণ করে, তেমন কিছু না। কিঞ্চিত তফাৎ বোধ হয় আর সইতে পারল না তুর্য। শ্রেয়া হাতটা নিজের বুকে বাঁ পাশে রাখে, কোমর জড়িয়ে দেহটাকে আঁকড়ে ধরে বুকের ভেতর। শ্রেয়া থমকে গেল, স্তব্ধ হয়ে পড়ল, অনিয়ন্ত্রিত হয়ে পড়ল হৃদয় স্পন্দন। তুর্যের বুকে অবস্থিত হাতটা বারংবার নড়াচড়া হচ্ছে, কাঁপছে। তুর্য হালকা ঝুঁকে আসল, খোঁচা খোঁচা দাড়ি স্পর্শ মাখল শ্রেয়ার মসৃণ কোমল গালে। সঙ্গে সঙ্গে শ্রেয়ার হাতটা তুর্যের গেঞ্জি খামছে ধরে। তুর্য মৃদু হাসল, কোমরের বাঁধন কঠিন হতে কঠিনতর করে মিশিয়ে নিল চিকন দেহখানি। বলল, আমার সামান্য চুমুতে তোমার দেহ এত উত্তাপ? আগে জানতাম চুমুতে জ্বর ভালো হয়, আজ জানলাম চুমুতে জ্বর হয়। এটা অবশ্য নিব্বাণীবিদের জানা উচিত, নয়তো আজীবন ভাবে চুমুতে বুঝি জ্বরের ওষুধ। শ্রেয়ার ঠোঁট টিপে হাসে, তবে সেটা অগোচরে তুর্যকে আঁকড়ে ধরে রেখেছে। কর্ণপাতায় ঠোঁট ছুঁয়ে বলল, আমার পছন্দটা পাল্টে গেল, তোমার পছন্দগুলো আমার চাওয়া হয়ে উঠল। তোমাকে স্ট্রং করতে যেয়ে আমি দুর্বল হয়ে পড়লাম তোমার প্রতি। কিভাবে হলো এইসব প্রেয়সী? অন্তপুরে ঝড় শুরু, সেই ঝড় প্রচণ্ড বেগ, সব কিছু নাড়িয়ে তুলছে। শ্রেয়া দু ঠোঁট নড়ে উঠল। আমি? একটা বাক্যের শুরু হয়েছে সবে, পুরোটা বলার আগেই তুর্য শান্ত নরম কণ্ঠে পুনর্বার বলো, আমি তোমার আরেকটু শক্ত করে জড়িয়ে ধরি। নিরুত্তর হতবাক শ্রেয়া, ওর শরীর বলিষ্ঠ বাহুবন্ধনে আবদ্ধ। আর কতটুকু শক্তি প্রয়োগ করলে একদম ঢুলে পড়ে ও তুর্যর বুকে। বুকের কাছ থেকে হাত সরিয়ে দু হাত আস্তে ধীরে মনে মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ও তুর্যর পিঠে রাখল। এতেই যেন সম্মতি লুকিয়ে আছে। নিমিষে আলিঙ্গন অত্যাধিক গাঢ় হয়। সাহস সঞ্চয় করে একটা প্রশ্ন করল শ্রেয়া, আমাকে স্ট্রং দেখার জন্য সেদিন ফুলসজ্জা রাতে ভালোবাসবেন না বলেছেন, তাই না? এখনও কি বলছি ভালোবাসি? তুর্য নিরসল জবাব শুনে শ্রেয়া প্রতিবাদী কণ্ঠে বলল, আমি বুঝে নিয়েছি। আমার হৃদয় থমকেছে সেদিন রাস্তা বলা কথাগুলো, মানে বুঝতে আজ আমার ভাবতে হয় না আমার। তুর্য মুখ সরিয়ে এনে শ্রেয়ার মুখের দিকে তাকালো। ততক্ষণে মাথা নুয়ে ফেলছে শ্রেয়া, নিজের কথায় নিজের আহাম্বক বনে গেল। তুখোর অনিমেষ নেত্রে চাউনি ও সহ্য করতে পারে না। আই কন্ট্যাক্ট সম্ভব নয় ওর পক্ষে। এই চাউনিতে ও হাজারবার লজ্জাবতী হবে, তবুও পারবে না চোখে চোখ রাখতে। মুহূর্তেই তুর্য তপ্ত নিঃশ্বাস ছেড়ে পড়ল। অবশেষে বুঝলে? নয়তো ভেবেছিলাম বউ আমার সারা জীবন গাদি থাকবে। স্ট্রং না বানাতে পারি, গাদি শব্দটা ইতি তো টানতে পারি। আনমনে কপাল কুঁচকে এলো শ্রেয়ার। প্রশ্ন করল, স্ট্রং? তুর্য চিকন দেহখানি বন্ধনমুক্ত করে দেয়। শ্রেয়ার হাতটা ধরে শোবার ঘরের সাথে লাগোয়া বারান্দা নিয়ে আসলো। ওকে একটা টুলে বসিয়ে দিল। সে নিজে বসলো ওর সামনে হাঁটু বেড়ে। বলল, কোনো একদিন চৌধুরীর বাড়ি বারান্দায় এসে বলেছিলাম, আমি তোমাকে চাই না। সত্যি সেদিন আমি কোনো দুর্বল প্রেয়সী চাইনি। বউ হিসাবে তোমাকে আমার জীবনে ফিরিয়ে আনলেও তুমি এসেছিলে আমার হৃদয় হরণীকারী হয়ে। তোমার ছোটবেলার ছবি দেখে প্রথমে এক অসহনীয় অনুভূতি জাগে আমার মাঝে। অনুভূতির প্রখরত্ব এতটাই বেশি, আমি সেই দিনের পর তোমাকে চেয়েও ঘৃণা করতে পারিনি। শুধু মনে হয়েছিল আমার তোমাকে চাই, জীবনে রেখে দিই তোমাকে। আর যেদিন জানলাম তুমি আমার বউ, তখন শুধু মাথায় আসে, এত নরম চরিত্র মেয়েটা কেন আমার বউ হলো? ও যখন অন্য কথা আচরণ কষ্ট পাবে, আমি কিভাবে সহ্য করব? অন্যকে জবাব দেওয়া শেখাতে হবে ওকে। জীবনটাকে কারো কঠিন পরিস্থিতিতে নিয়ে যেতে হবে, যেন উপলব্ধি করে স্ট্রং হওয়া ছাড়া জীবনে টিকে থাকা দুর্বিষহ হয়ে যায়। যেমন আমার মা ওর ফিরে আসার পর সরলতা
সুযোগ নিয়ে অসহায় ভেবে তাড়িয়ে দিল ওকে। তাছাড়া জীবনে ও সবসময় এভাবেই নিজেকে গুটিয়ে নেবে। অনেক চিন্তায় পড়ে যাচ্ছি। তুর্য থেমে যাওয়াতে অশান্ত হয়ে পড়ে শ্রেয়া। লম্বা লম্বা আঙুলে ফাঁকে নিজের ছোট ছোট আঙুল গলিয়ে প্রশ্ন ছুড়ে বেড়ে, থামলেন কেন? তুমি দুর্বল চিত্রের মেয়ে শ্রেয়সী, নিজের অধিকার ছিনিয়ে নিতে জানো না তুমি? নয়তো কেমন করে পারতাম অনামিকা ও আমার বিয়ে সহ্য করতে? একটাবার কাউকে বলছো? বলনি। প্রথম যেদিন জানলে আমি তোমার স্বামী, পিউদের বাড়ি থেকে পালিয়ে চলে আসলে চট্টগ্রামে। তারপর আমার আর অনামিকার বিয়েটা মেনে নিচ্ছিলে। এটা কি তুমি ড্রামা পেয়েছিলে? এটা তোমার বাস্তব জীবন শ্রেয়সী। লড়াই করে বাঁচতে হয় এখানে। তাহলে তুমি তা না করে সব কিছু থেকে গুটিয়ে কেন নিচ্ছিলে নিজেকে? এমনকি তোমার ভিতরের প্রতিবাদ রূপটাও তা। জাগানোর জন্য আমি নিজেকে ক্ষত বিক্ষত করেছি। সেই রাতে তুমি কষ্ট পেয়েছো কতটুকু? তার থেকে বেশি আমি পেয়েছি, কারণ তোমার দুঃখগুলো আমারই বিনিময় শুধু একটি স্ট্রং শ্রেয়সীকে চেয়েছিলাম, যে আমি না থাকলেও কখনো ভেঙে পড়বে না। ওই রাতে এত কিছু বলার একটাই মানে ছিল, তুমি আমাকে যোগ্য জবাব দেবে। তোমার মায়ের উদাহরণ দিয়েছিলাম, কারণ তুমি যেন ওনার মতো মনের দিক থেকে শক্ত থাকতে পারো। আড়ালে ভালোবাসার যন্ত্রণাটা খুবই ভয়ঙ্কর, তাও সহ্য করেছি। কেবল বলবে বলে আমাকে বইয়ের অধিকার দিন, কিন্তু তুমি নিজেই অবলা রূপটাতেই সীমাবদ্ধ থাকলে। তুমি জিতে গেলে, হেরে গেলাম আমি। যদি পারতাম তবে নিউজ পেপারে ছাপাতাম বউকে স্ট্রং করতে গিয়ে স্বামী নিজে দুর্বল হয়ে গেছে। এগিয়ে বলে সঙ্গদোষের স্বভাব নষ্ট। ছেয়া স্তব্ধ নির্বাক। তুর্য তো ভেবেছে ওর জন্য। আসলে কেন পারে না ওর নিজের অধিকার নিতে? এভাবে কি জীবন চলে? তুর্য যদি স্টেপ না নিত, তাহলে আজ সে না অনামিকাই তার জীবনে অর্ধাঙ্গিনী হয়ে থাকতো। তুর্য এত এত হেয়ালিপানাকে ভালোবাসা ছিল। ফুল সাজা রাতে বলা একটা বাক্য ছিল ওকে স্ট্রং দেখা চাওয়ার প্রবণতা। তাহলে ইঁদুর কামড়? শ্রেয়া মনে পড়ল সেটা একটা চরম মিথ্যা ছিল, লেকচারার সাহেব দিয়েছিলেন। লজ্জা তুর্য বুকে ঢলে পড়ল। তুর্য পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। শ্রেয়া চুপটি করে বুকে মুখ গুজে রাখে। একমাত্র ওর ভিতরকার সত্তা জানে এ বুকে মুখ লুকাতে কতটা লজ্জা বিসর্জন দিয়েছে ও। এতে যদি ভালোবাসার মানুষটা অল্প পরিমাণ শান্তি পায়। তুর্য অধরকণে সুপ্ত হাসি, কণ্ঠে ফিসলিমি। এখন কেন অধিকার খাটাচ্ছ? শ্রেয়ার নিঃসংকোচন উত্তর অত্যন্ত মৃদুস্বরে, কারণ স্যার আমাকে অধিকার খাটানো শিখিয়েছেন। তুর্যর গলায় রাগের আভাস, কিছুটা রেগে মেগে আওড়ায়। ছাত্রীকে বুকে নেই না আমি, বউকে নেই। সরো আমার বুক থেকে। শ্রেয়া সরল না, নড়ল না সামান্য। পরিমাণ চন্দ্ররোশনায় বিলীন করেছে। অমানিসা ডুবে থাকা বারান্দায় আসছে একটু একটু আলো। কানে আসছে তুর্যের শাসন মিশ্রিত কণ্ঠস্বর, ছাড়, ডাকবে না আর। আয়ুষ ও পিউ বারান্দায় এসেছিল রাতের বাতাস উপভোগ করতে, কিন্তু চাঁদের আলো তো তুর্য স্যাকে দেখে ঝটপট রুমে ফিরে আসলো। পিউ অবশ্য উকিঝুঁকি দিয়ে নিজেকে বারান্দা থেকে চুপি চুপি দেখতে চেয়েছিল, কিন্তু আয়ুষের জন্য সকল চেষ্টা বিফল। যতবার দরজার কাছে গিয়েছে আয়ুষ টেনে হেসড়ে ফিরিয়ে এনেছে। এখন এক আকাশ সমান আফসোস হচ্ছে পিউর। মানুষ নাকি বারান্দা থেকে কত কপত কপতির রোমাঞ্চ দেখে, অথচ আয়ুষের জন্য দেখতে পারল না। লোকটা নিজেই নিরামিষ ওকেও বানাচ্ছে। এমন খেপে গিয়ে আয়ুষের বুকে গুটিসুটি মেরে রইল। মনে মনে বেশ তৃপ্তি পাচ্ছ। এটাও জানে আয়ুষও পাচ্ছে। ভালোবাসা শেষ হলেও কখনো কখনো সম্মান রয়ে যায়, এবং সেই সম্মান থেকেই সৃষ্টি হয় মানুষটার ভালো চাওয়া। রাত্রির মধ্যভাগ। শহরতলিতে নিঝুম নেমে এসেছে। হাওয়া বয়ে চলছে শব্দহীন। দিনের সবটা সময় ক্লান্তিতে কাটিয়ে সহস্রম পারিশ্রমিক মানুষপ্রিয় তালিকায় যোগ করেছে এই নিশারা নিশিথিনীকে। চোখের পাতা আধার নেমে এলেও কায়ার অবসানের পরিসমাপ্তি হয়তো ঘটে। শ্রেয়ার তুর্যের বুক থেকে সরে আসার জন্য নড়চড় শুরু করলো। বক্ষস্থল হতে কোমল দেহ আলগা হচ্ছে ধীরে ধীরে। তার মস্তিষ্ক ধারণ করতেই তুর্যের পিঠের ওপর চাপ ঈর্ষা কঠিন করে। শ্রেয়া
কেশগুচ্ছ মধ্যবর্তী স্থানে উষ্ণতা ঢুকিয়ে রাখে কিয়ৎ পরিমাণ সময়, হয়তো সেকেন্ড পেরিয়ে মিনিটে কোঠায় আটকে যায় সময়টা। দু অধর কিঞ্চিত ফাঁক হয় তুর্য। শ্রেয়ার মুখশ্রী তুলে চিবুকে আঙুল রাখে। নেত্রে ভাসে রক্তবা চেহারা, নিমিলিত আঁখি পল্লব। চিবুকত মন্ত্রগতিতে বৃদ্ধা আঙুল ছুঁই ছুঁই করে স্পর্শ করে ফেল চিকন সরু গোলাপি ঠোঁট। শ্রেয়ার সামলে ওঠা পারে না। কি ভয়ঙ্কর অনুভূতি, কতটা গভীর স্পর্শখানি। আস্তে আস্তে বেড়ে যায় অধৈর্যকুল কম্পন। তুর্য হাসে, আওয়াজবিহীন প্রাণবন্ধ হাসে। দুর্বল চিত্রে মেয়েটাকে কেমন অশান্ত হয়ে পড়ছে। তার এইটুকুনি গাঢ় ছোঁয়া সইতে হিমশিম খাচ্ছে, লজ্জা পাচ্ছে। কাঁপুনি মাত্র দীর্ঘ না করে আঙ্গুল সরিয়ে আনে ঝটপট। তৎপর প্রশ্ন করল, কি হয়েছে, সরে যাচ্ছ কেন? শ্রেয়ার চোখ উঁচিয়ে দৃষ্টি মেলল। চাউনিতে মাদকতা একরাশ লজ্জা সংমিশ্রিত। দ্বিধাদ্বন্দ্বিত কণ্ঠে বলল, কখন থেকে এভাবে বসে আছেন? আপনার পা ব্যথা করছে হয়তো। চলুন রুমে যাই। পা ব্যথা করছে না, তবে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? পরশু যে পরীক্ষাটা মাথায় আছে? অনেকক্ষণ তো বুকে ঘামটি মেরেছিলে, এখন মুখ ধুয়ে একটু পড়তে বসো। আমি আগেই পড়া শেষ করে রেখেছি, পরীক্ষার আগের রাতে একটু দেখলেই হবে। তাহলে আর কি, তোমার জামাইয়ের বুকে তোমার জন্য ফিরি। চেয়ার ছাত্রী হিসাবে বেশ মেধাবী, ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টাই কেমন শিক্ষক হওয়ার সুবাদে অজানা না তুর্য। শ্রেয়া মিহিসরে বলে, রুমে যাব। সাথে সাথে তুর্য শ্রবণগ্রন্থি নিকটস্থ বলে উঠল, রুমে যাওয়ার এত উতলাতা ব্যাপারটা কি? সমগ্র অঙ্গ শিরশির করে উঠল ওর। ফের প্রেয়ার চালালো তুর্যর বাঁধন মুক্ত হওয়ার। ও সত্যি ভেবেছিল এতক্ষণ এভাবে বসে থেকে বোধ হয় পা ব্যথা হয়ে গিয়েছে তুর্য, অথচ লোকটা ওকে নিলজ্জিত করছে লজ্জায়। এই তেরা বেঁকা কথাগুলো তো ভালো লাগে না ওর। মানুষ মানুষের সৌন্দর্য, কথা, ব্যক্তিত্ব, অঙ্গ ভঙ্গি, চলাফেরা কত কিছুই প্রেমে পড়ে। শ্রেয়া না দেখি প্রেমে পড়ে যায়। আর দেখার পর তুর্য কথাগুলোর অনুভূতিতে আর গাঢ় করছে। সুপৃষ্ট দু হাত সরিয়ে আনলো তুর্য, ছেড়ে দিল দেহখানা। শ্রেয়া চট করে উঠে দাঁড়ায়। শাড়ির অবস্থা প্রচণ্ড এলোমেলো, অগোছালো। ব্যস্ত হাতে ঠিক করার চেষ্টা করছে সে। তুর্য এতক্ষণ চেয়ে থেকে নিজের ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে হাত বাড়িয়ে প্রথমে বিধ্বস্ত কুচিগুলো ঠিক করে, প্রশ্ন করে গম্ভীর কণ্ঠে, শাড়ি পরে ঘুমাবে? সে অস্পষ্ট রোশনিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। তুর্য আর কথা বাড়ালো না। ওর হাতটা ধরে এতক্ষণ ধরে নির্জনে থাকা কক্ষে আসে। দুজনের দেহ এলিয়ে পড়ে বিছানা দুপ্রান্তে। মাঝে অনেকখানি ব্যবধান। চেয়ার পায়ের তলা জ্বলছে, ভিতরে উসখুস করছে। এই তো কাছে এলো দুজন, তবে দুটো দেহ কেন অদূরে? যখনই কোনো বিষয় অস্থিরতা কাজ করে এক হাল হয় ওর। ক্রমাগত জ্বলতে থাকে পায়ের তলা। আস্তে ধীরেও হাত রাখে নিজেদের মাঝে খালি জায়গাটায়। নিমিষে ওর হাতটা কারো করপুটে বাঁধা পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সমস্ত তফাৎ খুঁজে তুর্য ব্যাকুলে সজ্জিত হাতটা 5 আঙ্গুল বেঁধে নেয়। হাতের এলোমেলো বিচরণ নরম বকুল ঝরে পড়ে সুতো ছিঁড়ে। ছড়িয়ে ছিটে পড়া মেঝেতে আবছা আলোতে মিলেমিশে একাকার হয়ে থাকে উত্তপ নিঃশ্বাস। চেয়ারগুলো শুষ্ক হয়ে উঠেছে, বুক ধরফর করছে। হৃদযন্ত্রে গতি অত্যন্ত বেসামাল, ভয়াবহ রূপ ধারণ করেছে। যেন এক একটা স্পন্দন কিঞ্চিত দূরত্ব রাখেনি তুর্য। ওর কাছাকাছি এসে গলা মুখ ছুঁয়ে দেয়। কণ্ঠস্বর অতি নেশাক্ত, প্রখর, এক নিঃসংকোচন মায়াময় আবেদন করে বসে, শ্রেয়সী আমার হবে? নেত্রদ্বয় বুঝে আসে ওর। চক্ষু কানের ছুঁয়ে নেমে যায় জল। এত হৃদয় নিগ্রাণ কেন বাক্যটা? কি করে জবাব দেবে ও? তুর্য এক হাত ছেড়ে দিয়ে সে উন্মুক্ত কোমরে রাখল। গালের ঠোঁটে বলল, মুখে জবাব দিতে হবে না, সম্মতি হিসাবে অন্যভাবে বুঝিয়ে দাও। অপেক্ষাটা দীর্ঘ করো না আর। এটা যে অন্য যন্ত্রণা প্রেয়সী।
এই ব্যাকুলতা কণ্ঠে আর শুনতে চায় না শ্রেয়া। কাঁপা কাঁপা অধৈর্যকল তুর্যর গালে রাখল। তাদের স্থায়িত্ব হলো সেকেন্ড খানিক। সরিয়ে আনলো তরিত বেগে। শরীরের ভাঁজে ভাঁজে খেলে গেল তরঙ্গ এবং শাড়ির ভাঁজে প্রিয় মানুষটার হাতে উষ্ণ বিচরণ। জানালার ধার ছুঁয়ে আসা চাঁদের রূপ ছেয়ার চক্ষে পড়ে তুর্যর মুখশ্রী পানে রাখা অনিমেষ অপলক দৃষ্টি নেত্র। তড়িঘড়ি করে মাথায় ওড়না চাপিয়ে নিল শ্রেয়া। পিউ এখনও হাতে ঘড়ি পড়েছে। শ্রেয়া বিরক্ত ভঙ্গিতে আওড়ায়, পরীক্ষা শেষ হয়ে যাবে, তুই ঘড়ি বেল্ট বাঁধতে বাঁধতে এটা কি রিকশায় বসে বাঁধতে পারবি না? পিউ তবুও নাছোড়বান্দা দাঁড়িয়ে একটা মিনিট নষ্ট করে ঘড়িটা বলল, এসব পড়া পরীক্ষা ভালো লাগে না ওর। আয়ুষ যদি মুখে একটা বার সেপ একবার উচ্চারণ করে তোমার আর পড়তে হবে না, তাহলে ও আয়ুষকে গুনে গুনে 101টা চুমু খাবে। কিন্তু এটা কখনোই হওয়ার নয়, সেটা সে দিব্য জানে। মুখ কালো করে শ্রেয়ার সাথে বেরিয়ে পড়ল। ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সাথে সাথে রিকশা মিলে। পিউ ঘুম ঘুম চোখে প্রশ্ন ছুড়ে দিল, ভাইয়া চলে গিয়েছে? হ্যাঁ, ওনার ডিউটি আছে পরীক্ষা হলে, তাই একটু আগেই বেরিয়ে গিয়েছে। ও, তুই কি ওনার উপর রাগ? পিউ চোখ বড়সড় করে ব্যগ্র গলায় বলে উঠল, আরে না, আসলে ভাইয়ার কারণে রাতে বেশিক্ষণ পড়তে হলো আমাদের, তাই এখন ঘুম পাচ্ছে। তোর পাচ্ছে না? চেয়া ক্ষীণ হেসে জানায়, না, দেখিস ঘুমাতে ঘুমাতে রিকশা থেকে পড়ে যাস না। পিউ সহজ সরল স্বগতি, আমার পিউ থাকলে কখনো পড়বে না। শ্রেয়া কণ্ঠনালী গলিয়ে কথা বেরিয়ে আসলো না। সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। এত বিশ্বাসের পিঠে কিছু বলা যায় না, বলতে গেলে উপযুক্ত শব্দ নেই। দু বান্ধবী মিলে দৌড়ে পরীক্ষা হলরুম পর্যন্ত আসে। ইতিমধ্যে স্যার ঢুকে গিয়েছে। শ্রেয়া ভালো করে তাকাতে দেখে আজ ওদের হলে তুর্য পড়েছে। ওকে দেখেই ঢোকা আদেশ দেয় তুর্য। তাড়াতাড়ি করে প্রবেশ করে দুজন। তুর্য চেয়ার সামনে খাতা রেখে চলে গেল। আর চোখে একটু যে খাতার নাম লিখে মনোনিবেশ করে শ্রেয়া। কি মনে করে অজান্তে পূর্ণবার তুর্য থেকে দৃষ্টি নিক্ষেপ করলো। অন্তরস্থল মোড় ড্রিম ড্রিম করে উঠল। নয়ন জোড়া আটকায় পরে তুর্যর ঘাড়ে লম্বা দাগটা। আঁচড়টা অত্যাধিক তাজা দেখাচ্ছে। ফাঁকা ঢোক গিল। একদিন আগে আঁচড়টা এখনও আছে। এত গভীরভাবে দিয়েছিল। কই, তুর্য তো কোনো প্রতিক্রিয়া করেনি। শরমের চোখ মুখ কুঁচকে আসছে বারংবার। তুর্য ছেঁড়া মুখভঙ্গি দেখে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো। খাতার নাম থাম, তাই লিখে মেয়েটা এমন করছে কেন বুঝতে পারছে না সে। ঘন্টা বলে প্রশ্ন দেওয়া বাহানায় কাছে এসে দাঁতে দাঁত টিমে স্বরে জিজ্ঞেস করে, কী হয়েছে? তড়াক করে লাফিয়ে উঠে শ্রেয়া। অপ্রস্তুত ভাব। প্রশ্নটা হাতে নিয়ে অপর দিকে চেয়ে দেখে অন্য একজন স্যার প্রশ্ন দিচ্ছেন। পাশে মেয়েটা ঢ্যাপঢ্যাপ দৃষ্টিতে চেয়ে আছে, তাই চেয়েও কথাটা বলতে পারল না। চুপচাপ লিখা। মন স্থির করে, কিন্তু তাও ঠিকঠাক মনে হচ্ছে না। বারবার তুর্যর ঘাড়ে চোখ চলে যাচ্ছে। পুরোটা পরীক্ষা দিল ও এমন করেই। বার কতক তুর্য চোখ রাঙিয়েছে সকলের অগোচরে, তবুও লাভ হলো না কোনো বিশেষ। যেন পাহারা দিচ্ছিল কেউ তুর্যর ক্ষতটা দেখে নিল কিনা। পরীক্ষা শেষ হতেই প্রাণ ফিরে পেল। খাতা জমা দিয়ে বের হয়ে প্রকৃতির তরফ হতে উপহারস্বরূপ পাওয়া স্নিগ্ধ প্রশ্বাস টেনে নিল অভ্যন্তরে। পিউর চিন্তা হচ্ছে অনেক। পরীক্ষা তত একটা ভালো হয়নি। আয়ুষ বলেছে রেজাল্টটা ভালো না হলে ওকে কম কম আদর করবে। একদিকে পড়তে দম বন্ধ হয়ে আসছে, অন্যদিকে আয়ুষের অমন শত। মোবাইলে বের করে আয়ুষকে ফোন দিল। রিসিভ হতে কিছুক্ষণ চলে যায়। কথা বলতে বলতে যেন কেউ দেখলে অনাশয় বলে মেয়েটার নতুন নতুন প্রেমে পড়েছে। হাঁটতে হাঁটতে কথা বলা, গাছের পাতা টেনে ধরা, কথা বলার সময় গাছের গায়ে নখের আঁচড় কাটা, এগুলো নাকি নব্যপ্রেমের পড়ার লক্ষণ। এতিমখানায় আবার কাছ থেকে শুনেছিল শ্রেয়া। আলতো হাসলো ও এটা ভেবে, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল হুট করে একটা কণ্ঠস্বর কর্ণে বাড়ি খেতেই। সবর করে পাশে তাকালো। তুর্য ধারালো দৃষ্টি তাক করে রেখেছে। পূর্ণচ প্রশ্ন করে, পরীক্ষা দেওয়ার সময় এমন করছিলে কেন? শ্রেয়া অবিন্যাসভাবে এদিক ওদিক তাকায়। ঘাবড়ে যাওয়ার কণ্ঠে প্রতি উত্তর করে, আপনার জন্য।
তুচ্ছ মেজাজ তুরঙ্গে উঠে গেছে। খাতা নেওয়ার সময় আগ্রহের ফলে কয়েক পৃষ্ঠা চক্ষু বুলায়, ফলস্বরূপ দু একটা ভুল বিক্রিয়া চোখে মেলে যায় তার। এসব যে স্যার গাফলতির ফলাফল তা বুঝতে বাকি নেই। রাগান্বিত গলায় বলে উঠল, আমার জন্য মানে? আর এত নার্ভাস ফিল করছো কেন? ভার্সিটির সবাই জানে তুমি আমার ওয়াইফ। কিভাবে? স্যার কণ্ঠ বেড়ে যায় মৃদু। মোবাইল বের করে নিজের ফেসবুক আইডি চেক করে। তুজোর কথা শুনে দ্রুত হাতে মোবাইলটা বের করে নিজের আইডিতে ঢুকে। মেসেঞ্জার ব্যবহার করে না। বিয়ের ক্যাচাল প্যাচালো জন্য বহুদিন অনলাইনে জগতে আসা হয় না। এখন ঢুকেও হতভম্ব। মোবাইলে কখনো লক দেয়নি সে, এমনকি ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত সেভ করে রাখা। তাই কাজটাকে কোনো রকম ভেজালবিহীন সেরেছে তুর্য। ম্যারিড স্ট্যাটাস কমেন্ট বক্সে মানুষের শুভেচ্ছা ঢল নেমে। এটা কখন করেছেন আপনি? করছি কোনো এক সময়। এখন পরীক্ষা হলে ওই সব করার কারণ বলো। তুজো চাওনি প্রশ্নসূচক। সে আমতা আমতা করে প্রত্যুত্তর করে, আপনার ঘাড়ে। আমার ঘাড়ে? নর্মাল একটা কথা বলতে প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছে স্যার। এটার কারণ সম্মুখে উপস্থিত মানুষটাই। অনগত স্বরে এক নিঃশ্বাসে বলল, নখের আঁচড় দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কানের ছিদ্র দিয়ে হুড়মুড় করে ঝংকার তুলে কয়েকটা বর্ণ শব্দ বাক্য প্রবেশ করে। তাতে তোমার কি? আমার বইয়ের আদর মাখা চিহ্ন নিয়ে আমি দেশ বিদেশ সব ঘুরে আসবো, তোমার সমস্যা? সিয়ার মাথাটা চক্ক দিয়ে উঠল। ব্যাকুল বনে গেল। আপনি দুষ্ট আলতো হয়ে আসছে। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে জবাবে বলল, না।